আপনি যে এই যে দীর্ঘ সময়টি গুম ছিলেন, ওই সময়টা আসলে আপনার পরিবারের অবস্থাটি কেমন ছিল এবং তাদেরকে কি সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে যেটি আপনি পরবর্তীতে জানতে পেরেছিলেন? দেখেন, আমার পরিবার বললাম তো অসুস্থ। প্রথমবার যখন হয় আমার পরিবার গিয়েছিল সেনাপ্রধান মিসেসের কাছে। মিসেস বলতেছিলেন উনি যদি চুরি করতো, আরও কিছু করতো, ক্ষমা করা যাইতো। এমন অপরাধ করছে যা ক্ষমা করা যাবে না, জঘন্যতম অপরাধ। আমাদের দক্ষ গোয়েন্দা এটা হ্যান্ডেল করছে। দক্ষ গোয়েন্দার কাজ দেখেন, কাদের মেয়ের প্রেম কাহিনী চালাই দিছে কু হিসাবে। এগুলো আমার দক্ষ গোয়েন্দার অবস্থান। আসেন, আমি জেলখানায় ছিলাম। আমার দুইটা মেয়ে আজকে দুটা ব্র্যাকে পড়ে, একটা ব্র্যাকের টিচার। জেলখানার চিকুন চিকুন তার দিয়ে দেখা কথাবার্তা হয়। আমার মেয়ে, ছোট মেয়েটা, ওর তারটাকে ফুটা করে বড় করতে চাচ্ছিল বাবার স্পর্শ পাওয়ার জন্য আঙ্গুল। কত হৃদয় বিদারক হইতে পারে! কি অপরাধ আমি করছি! আমার পছন্দের খাবারগুলো আমাকে দিছে, আমি নিয়ে আসতেছি খুশিতে, ভালো খাবার পাওয়া যাচ্ছে। কিছুদিন আওয়ার পর আমার বাচ্চারা যখন চলে গেল, চোখের আড়াল হয়ে গেল, দৌড়ে এসে আমার খাবারগুলো নিয়ে গেল। বলল গোয়েন্দাদের আদেশ আছে, এটা চেক করবে। মামুন খালেদ তখন ছিলেন ডিজিএফআই। অর্থাৎ নিপীড়নের চরম পর্যায়ে। জেলখানায় আমি আরামে ছিলাম না। প্রথমে উনি রাখে আমাকে কন্ডেম সেলে, শিশু সন্ত্রাসীর সাথে। ওখানে মনে করলাম আমি যেহেতু র্যাবে ছিলাম, ওদের হাতে আমি সাইজে দেবো, মারা যাবো। তারপরে দেখা গেলো না, হলো না, তখন দিল জঙ্গি ছেলে। শাহেক আব্দুর রহমান ছেলে আমাকে বলে আমাকে হত্যা করবে। কি মানসিকতার মধ্যে দিয়ে আমি গেছি! আমার পরিবার কতটা বেহায়ার মতো, কতটা অপমানিত হয়েছে জেল গেটে। জেলারা কতটা নির্মম আচরণ করছে বোঝানো যাবে না। কত ছোটোভাবে আমার পরিবার বড় হয়েছে মানসিকতায়। মানে আমার বাচ্চা পড়তো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। সেনাবাহিনীর কাছে রিকোয়েস্ট করছি আমাকে ঢাকা ক্যান্টনমেন্ট পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা দিবে ভর্তি করার জন্য। ভর্তি করে নাই। চাকমাদার স্কুল, সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার 13 নম্বরে, এখান থেকে আমার বড় মেয়ে পরীক্ষা দেয়। এই লজ্জা কি আমার? লজ্জা সেনাবাহিনীর। সেম আমার পরিচিত বন্ধুরা আমাকে চিনেই না, আমার পরিবারকে চিনে না। গুটি কয়েক, হাতে গোনা। কর্নেল ফেরদাউস, কর্নেল আসাদ, তাহিদ, এই হয়তো তারা এখনও আছে, থাকে। এরপর আমি বন্ধুদের সাথে কথাটা তেমন বলি না। আর যদি বলেন কষ্টের কথা, আমি যে ভালো ভালো খাবার খেতাম, আমার বাচ্চা সেগুলো খেত না। বাবার কথা মনে করতো। একটা কলিং বেল হলে আমার বাচ্চারা দৌড়ে আসতো, বাবা বদি আসলো। দ্বিতীয় ঘুমের পর রাস্তাঘাটে বাবার খুঁজতো, বাবাকে দেখা যায় কিনা। কারণ ওদের কোনো ভাই ছিল না। আমি এদেরকে আগলে রাখতাম। কোথাও নিয়ে যাওয়া, বেড়ানো, ও মা যেটা পছন্দ করতো না ওগুলি আমিই করে দিতাম। আপনার বোঝানো যাবে না, এরা এক রুমে ঘুমাইতো ভয়ভীতিতে। সবসময় খুঁজতো বাবা কোথায় আসবে, কবে আসবে। এমন অবস্থা, আমার মা ছিল সাথে। মাকে বলা হয়েছে, খালারা বলছে আমি মারা গেছি। আমার বউ এহেন জায়গায় নাই, রিকোয়েস্ট, অ্যাপ্লিকেশন করতেছে, প্রিন্ট করতেছে। সে নিজে অসুস্থ, চরম অসুস্থ। আমার মা আর আমার বাচ্চাদের সাথে সম্পর্কই খারাপ হয়ে যায়। মা বিশ্বাস করে ছেলে মারা গেছে, বউ বিশ্বাস করে না মারা যায় নাই, তো মানতে পারে না। তারা ওই আশা নিয়ে দৌড়াচ্ছিল। এই যে কি কষ্ট! মারা গেলে তো বোঝা যায়, দোয়া দরুদ পড়লেন। এই লোকটা বেঁচে আছে আর মরে আছে, কেমন আছে জানি না। আর আমার কষ্টটা বোঝেন। একটা চিৎকার হলে রাতেবেলা মনে হয় আমার বউকে ধরে নিয়ে এসে, না আমার ভাইকে ধরে নিয়ে এসে, না মেয়েকে ধরে আনছে। তারা তো সব করতে পারে। যেই চেতনা তারা ধারণ করে, গুমের মতো চেতনা ধারণ করে যারা, দে ক্যান ডু এভরিথিং। এলে মানুষ নামে কলঙ্ক। এখন এরা তো আমি একা না, প্রচুর লোককে রাখা হয়েছে ওখানে। সবগুলো হিসাব তো দিতে হবে। কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে এদের মাধ্যমে। এদের বিচার না করলে আবার নতুন করে ফ্যাসিস্ট হবে। আবু সাইদের রক্ত বৃথা যাবে।